শঙ্কর, হ্যালো, কি হলো, কোথায় গেল? দুটো লিঙ্ক হয়ে গেল কেন বুঝতে পারছি না তো। শঙ্কর বলছি। শঙ্কর, হ্যাঁ, আরে বলছি যে দুটো লিঙ্ক হয়ে গেল কি করে গো? আগেরটাতে যে একটা লিঙ্কে ঢুকেছিলাম আমি, আবার বেরিয়ে এসে আমি যেটা পাঠিয়েছি তাতে ঢুকলাম। আজকের ক্লাসের সঙ্গে করে দেখো তো, আজকের ক্লাসের লিঙ্কটা ভুল হয়ে গেছে নাকি? না এই লিঙ্কটা একই লিঙ্ক আছে। তাহলে যারা ঢুকেছিল তারা তো আর ঢুকছে না। সে আপনি শুরু করে দিন, ইউটিউবে তো রয়েছে, হয়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা হ্যাঁ, ইউটিউবে না পেলে ইউটিউবে পেয়ে যাবে, শুরু করে দিন। আচ্ছা বৌদি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি গান শুরু করুন, গান জয় শ্রী অরবিন্দ, জয় জয় শ্রী অরবিন্দ, জয় জয় শ্রী অরবিন্দ, জয় জয় শ্রী অরবিন্দ, জয় 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 হে জ্যোতির্ময়, জয় হে অমল কনক জল ত্রিলোকেশ্বর, জয় ত্রিলোকেশ্বর, জয় জয় শ্রী অরবিন্দ, জয় জয় শ্রী অরবিন্দ, জয় 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 হে প্রেমের কবি, জয় জয় প্রশান্ত রবি, জয় জয় হে প্রেমের কবি, জয় জয় প্রশান্ত রবি, জয় হে দেব জীবন স্রষ্টা, জয় হে হিরণময়, জয় হে হিরণময়, জয় শ্রী অরবিন্দ, জয় জয় শ্রী অরবিন্দ, জয় 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 হে জ্যোতির্ময়, জয় হে অমল কনক জল ত্রিলোকেশ্বর, জয় ত্রিলোকেশ্বর, জয় জয় শ্রী অরবিন্দ, জয় জয় শ্রী অরবিন্দ, জয়।
আমরা শিবপুর সাধক সংঘ ব্যবস্থাপনায় একটি আলোচনার ধারা শুরু করেছি, সেটি শ্রী অরবিন্দ জীবন কথা। এই আগের একটি আলোচনায় আমরা কিছু দূর অগ্রসর হয়েছিলাম এবং যাতে আমাদের মূল বক্তব্য ছিল যে শ্রী অরবিন্দ নিজে তার জীবনীকারদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছিলেন যে তার জীবন বাইরে নেই, কিন্তু তা সত্ত্বেও তার জীবনী লেখা হয়েছে, হয়ে চলেছে। তার একটা মোটামুটি কারণও আমরা দেখিয়েছিলাম যে যদি আমরা মায়ের কথা স্মরণে রেখে শ্রী অরবিন্দের বাইরের জীবনটিকে দেখি, তাহলে সেটি আমাদের সহায়ক হতে পারে। অর্থাৎ মা আমাদের জানিয়েছিলেন যেটা সোজা করে একজন জিজ্ঞাসা করেছিল মাকে যে মা ভগবান কি, মা বলেছিলেন শ্রী অরবিন্দের মধ্যে তুমি যাকে ভক্তি ভরে পুজো করো, এইটাই। আর যারা একটু তত্ত্বের দিক থেকে দেখবেন থই পাওয়া কঠিন, তবুও সহায়ক। What Sri Aurobindo represents in the world's history is not a teaching, not even a revelation. It is a decisive action direct from the Supreme. তো এই ধারার মধ্যে অনেক কটা জীবনী এসেছে। আমরা জীবনীর মধ্যে একটি ধরেছি, সে একান্তভাবে বাংলার নিজস্ব কয়া ছন্দে রঘুনন্দন দাশের রচনা শ্রী অরবিন্দ চরিতামৃত। মানে সেটা ধরে পড়ছি তা নয়, তার জীবন কাহিনী কিছুটা শুনলাম, আর তার মধ্যে হয়তো যারা শুনছেন তারা সবটাই জানেন বা অনেকটা জানেন বা ওর চাইতে বেশি জানেন, তাতেও কিছু আসে যায় না, কারণ একটা পরিসরের মধ্যে একটা ধারা চলছে। এটা আমার নিজের ক্ষেত্রেও যে বহুবার এই আলোচনা করেছি, এটি একটি নূতন ধারার সুযোগ। তাতে আমরা এখনো পর্যন্ত যে সব জীবনী আছে তার একটু আলোচনা করে নিলাম, তারপর আমরা অগ্রসর হলাম যে অংশটা শ্রী অরবিন্দের পর্বের শুনবো, আর তারপরে আমরা শেষ করব শ্রী অরবিন্দ চরিতামৃত দিয়ে। এইটি হচ্ছে আমাদের একটা পরিকল্পনার মতো। চলতে চলতে তার হয়তো পরিবর্তনও হতে পারে, কিন্তু এখনো সেটি রয়েছে আমাদের কাছে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা আগের দিন একটি জীবনীর কথা বলেছিলাম, সেই জীবনীটি 1911 সালেই লেখা হয়ে গিয়েছিল এবং সেটি আমাদের কাছে উপস্থিত হয়েছিল বলা যেতে পারে ওই লাইফ অফ অরবিন্দ ঘোষ এই নামে আর পারিতে, এবং সেটি যে সময় প্রকাশিত হয়েছিল তার তারিখটি দেয়া ছিল 1 জুন 1911। আমরা দীনেন্দ্র কুমার রায়ের রচনার কথা স্মরণ করেছিলাম যে তার মধ্যে দীনেন্দ্র কুমার কোন এক পাদিতে লিখেছিলাম বলেছিলেন, সকলেরই ধারণা। মনোজ দার অর্থাৎ অধ্যাপক মনোজ দাসের লেখার মধ্যে সাধারণভাবে পাঠকেরা এই বইটির একটি ইঙ্গিত পেয়েছিলেন, উল্লেখ মাত্র। এটি আমাদের কাছে একটু বিশেষভাবে দেখার আছে বলে মনে করি। এবং আজ থেকে 10 বছর আগে, অর্থাৎ 2011 সালে যখন এই বইটি প্রকাশের শতবর্ষ হলো, আমি আগের দিনও একটু ইঙ্গিত করেছিলাম, শ্রী অরবিন্দ পাঠ মন্দির একটি অনুষ্ঠান করেছিল এবং সেটি হয়েছিল 17 ডিসেম্বর 2011। আমরা 2021 ডিসেম্বরের শেষ দিকে রয়েছি, প্রায় 10 বছর পরে। আর তার 100 বছর আগে এই জীবনী বেরিয়ে গিয়েছে। আচ্ছা, এটা কি শুধু তথ্যের দিক থেকে? আগের দিন আমি সুযোগ পাইনি সময়ের জন্য। আজকে এই বইটির থেকে
একটুখানি অংশ উদ্ধার করব। আর সেদিন এই বিশেষ দিন উপলক্ষে পাঠমন্দিরে যেটি বিতরিত হয়েছিল তাতে বইটির থেকে বেশ কটি অনুচ্ছেদ মূলে উদ্ধৃত হয়েছিল। আমি তার থেকে দুটি শুধু একটু পড়ছি এবং আমি নিশ্চিত, আমার ধারণা যে আমাদের মধ্যে যারা এটি প্রথম শুনছেন, এবং আমি জানি অনেকেই প্রথম শুনছেন, কারণ আমি যখন এটার ব্যবস্থাপনায় ছিলাম, পড়ছিলাম, অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলাম, তখন সেটি আমি প্রথম পড়ি এবং সেটি খুঁজে বার করে আনা হয়েছিল আশ্রমের লাইব্রেরির মধ্যে থেকে, কপি করিয়ে নিয়ে এসেছিলাম। পরে অবশ্যই এখানে অন্যত্র এ বইটির সন্ধান পেয়েছি। এতটাই বলছি কারণ আবার শ্রোতাদের মধ্যে এমন কেউ আছেন যিনি এটির জন্যই অত্যন্ত উৎসুক হয়ে উঠবেন, কিন্তু যারা সাধারণ আমাদের মতন ভক্ত, ভালোবেসে শ্রী অরবিন্দের জীবনী পড়ছি, শুধু প্রায় ইতিহাসের ধারা, তথ্যের ধারা, আরো বিচারের ধারা, ওগুলো তো আছে, ওপর দিয়েও যাওয়া যায় যদি ভালো থাকে, কিন্তু একান্ত ভালোবাসা তাদের কাছেও বিস্ময়ের হবে। আমি দুটি অনুচ্ছেদ পড়ছি। His life presents a model unsurpassed in the whole history of patriotism. চিন্তা করতে পারা যায়, দেশপ্রেমের সমস্ত ইতিহাসের মধ্যে তুলনা পাওয়া যাবে না, বলছেন একটা মডেল দিয়েছে এই লেখাটি, শ্রী অরবিন্দের জীবন। And we can do no more to show our love to the country. আমরা দেশের প্রতি আর বেশি ভালোবাসা দেখাতে পারবো না than to follow his examples in life. His মানে শ্রী অরবিন্দ। তখন কিন্তু শ্রী অরবিন্দ নয়, বইয়ের নামও দিয়েছেন অরবিন্দ ঘোষ। পন্ডিচেরিতে পৌঁছেছেন কয়েক মাস হয়েছে, তার মধ্যে এত বড় কথা বলেছেন, দেশপ্রেমের পূর্ণ ইতিহাসে সমস্ত কিছুকে ছাড়িয়ে রয়েছে এই মডেল। আর এ আছে বলেছেন, আমাকে দেশকে ভালোবাসার পক্ষে তার উদাহরণের সে আর বেশি কিছু হবে না, এর চাইতে বেশি করতে পারে। আর একটি অনুচ্ছেদ পড়ব এবং সেটি বিস্ময়ের। ইট ইজ এ লাইফ fraught with those elements, মানে ফ্রট হচ্ছে পরিপূর্ণ, সাধারণত ক্ষেত্রে বলা যায় যার মধ্যে বিপদের সম্ভাবনা রয়েছে, ঝুঁকিতে পরিপূর্ণ। ইট ইজ এ লাইফ fraught with those elements, সেই সব বস্তু দিয়ে, that raise a person to the sphere of gods, একটা ব্যক্তিকে দেবকুলের ধারাতে তুলে নিয়ে আসে। ইন্ডিয়া has need of such riches for the uplift of the nation. ভারতের প্রয়োজন রয়েছে এই রকম ঋষির এই জাতিকে তোলবার জন্য। শুধু যে এই 100 বছর পরে কথা সত্য নয়, এটা ক্রমাগত বেড়ে চলেছে। আমরা প্রায়ই রবীন্দ্রনাথের কথা বলি এবং রবীন্দ্রনাথের মূল ইংরেজিতে হি ইজ এ ট্রু ঋষি অ্যান্ড এ পোয়েট কম্বাইন্ড বলি, কিন্তু সেটা 18 সাল। 11 সালে এই অপরিচিত, এখনো পর্যন্ত কে আর পালি, সেটা ধরে ওঠা কঠিন হয়েছে। এটা এত করে বলছি যাতে তরুণ গবেষকেরা এগিয়ে যেতে পারেন। আমি অনেক চেষ্টা করেছি, ওখানে যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেস খুঁজেছিল আমাদের সাবদার যে সোমা, সেই সময় সে যথেষ্ট পরিশ্রম করে ওখানে সমস্ত খোঁজ করেছিল, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আশ্রমে যে পালিত ছিলেন এবং তার ছেলে রং পালিত ওখানে ছিল, তারা যে এটা নন সে বিষয়ে আমি নিশ্চিত হয়েছি। তাহলে কেই আর পালিত, যিনি এত বড় কথা বললেন, সারপাসেস ইন দি হোল হিস্ট্রি অফ প্যাট্রিয়টিজম, বললেন তার এক্সাম্পলের, জীবনের উদাহরণে বলা যেতে পারে যে দেশকে ভালোবাসার উদাহরণ আর নেই, অথবা বলে দিয়েছেন পরিষ্কার ভাবে ভারতের প্রয়োজন আছে এই রকমের ঋষির এই জাতিকে তোলবার জন্য। আমার মনে হয় সরাসরি কেউ 2011 সালের আগে তাকে ঋষি সম্বোধন করেননি সরাসরি। এই প্রসঙ্গটা তো আর ফিরবে না আমাদের আলোচনার পর্যায়ে, তাই এটি করে রাখলুম যে এই রকম
আমাদের চোখের আড়ালে এই বইটি রয়েছে, দরকার হলে এটি অনুবাদ করা যেতে পারে। এই 150-এ কোনো কেন্দ্র এটি একটি উপযুক্ত লোককে দিয়ে, আমার কাছে পুরো বইটির কপি রয়েছে, করতে পারে। এবার আমরা ফিরে আসি আমাদের যে পরিকল্পনার ধারা তাতে। আমাদের আগের যে পরিকল্পনাটি রয়েছে সেই পরিকল্পনাটি হচ্ছে যে আমরা প্রথম পর্বে পার হয়েছি, যেখানে সেইটিতে ছিল ভূমিকা, নিশিকান্তের দুটো কবিতা, আবির্ভাবের কিছু অংশ, অবতারমালার দুটি অংশ, এবং তারপর মায়ের বাণীকে স্মরণ করে আমরা পর্বগুলির সার সংক্ষেপ, অর্থাৎ শৈশব ইংল্যান্ড পর্ব, বরোদা পর্ব, বঙ্গ পর্ব, পন্ডিচেরি পর্ব, এবং সেই পন্ডিচেরি পর্বের ভাগগুলো করে 1926 থেকে 38, 38 থেকে 50। কিন্তু আমরা আশা করব যে তারও পরে মায়ের দেহত্যাগ 1973 এবং তারপর সম্বন্ধেও আমরা বলবো, কেননা শ্রী অরবিন্দ আমাদের সামনে সর্বদা রয়েছেন, এটা শ্রীমা জানিয়েছেন, এবং তিনি তাকে কথা দিয়েছেন, মাকে কথা দিয়েছিলেন যে যতক্ষণ না তার কর্ম সম্পন্ন হচ্ছে ততক্ষণ এই পৃথ্বী বলয় তিনি ছেড়ে যাবেন না। অতএব শ্রী অরবিন্দ জীবন কথা সেটার মধ্যেও পড়বে মা এখন আমাদের কিভাবে এগিয়ে নিয়ে যান। এখন লক্ষ্য করা যেতে পারে যে তার যে এই আজকের যে পর্বটি সেটি শৈশব, এবং বলা যেতে পারে মানে এটা কোথা থেকে এলো আবার, এটা যা বার করে রেখেছিলাম শুরুর দিকটা, সেটা বোধহয় অন্য জায়গাতেই রয়ে গেছে। যা ওটাই বোধহয় চাইছেন যে স্মৃতি থেকেই বলে দিই, স্মৃতি থেকেই বোধ হয় বলতে হবে বলে মনে হচ্ছে। যাই হোক, হ্যাঁ পাওয়া গেছে কিছুটা। হ্যাঁ, আচ্ছা, দ্রুত আমরা এবার অগ্রসর হই। তার শৈশব এবং ইংল্যান্ড পর্বটা, সেই শৈশব 1872-এ তার আবির্ভাব, আর আমরা দেখতে পাচ্ছি 1893-এ তিনি ফিরে আসছেন ইংল্যান্ড থেকে। এর মাঝের যে সময়টা, এইটুকু আজকের আলোচনার কথা। তা তিনি যে জন্মেছেন তথ্যের দিক থেকেও সেটা একটুখানি বলা। 15ই আগস্ট 1872, ওই যেটা নিশিকান্তের কবিতায় কৃষ্ণধনের দুলালে দুলিলে স্বর্ণলতার অঙ্কে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে যখন ক্লাস, মানে পরপরই ক্লাস চলছে, আজকে যখন এই ক্লাসটার জন্য একটু ভাবতে ভাবতে যেসব জায়গায় কাগজপত্র থাকে সেটা দেখছি, তাতে আয়েঙ্গারের বইটার মধ্যেই আমি সব বিশেষ বিশেষ তথ্য কাগজে রেখে দিই। দেখি ঠিক আমার চোখে পড়লো অনেক আমাদের আশ্রমেরই একজন, এক্ষুনি নাম মনে পড়ছে না, পিইডি ডিপার্টমেন্টে, পরে নাম এলে মনে দেব, তিনি শ্রী অরবিন্দের জীবনের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেছেন উড়িষ্যার, নামটা ভুলে যাচ্ছি, আমার সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল, আশ্রমে সেটি ওই যে নোটিশ বোর্ডের ওখানে দিচ্ছিলেন ইত্যাদি। সেই সময় তিনি আমাকে একটা শ্রী অরবিন্দের জন্ম তারিখের পঞ্জিকার অংশ তুলে দিয়েছিলেন। আমি সেটা যে তুলছি সেটা অন্য জায়গাতে আছে, ওই যেটি 32শে শ্রাবণ, ইংরেজি 15ই আগস্ট ইত্যাদি ইত্যাদি, সেটা একাদশী, বৃহস্পতিবার একাদশী ইত্যাদি। কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে সেইটি হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনারম্ভ, শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনারম্ভ। এই যে বিশেষ করে কৃষ্ণের সঙ্গে তার মিল, সেইটা, এটা কিন্তু ওই যখন ওইটা আমাকে দিয়েছিলেন এটা দেখেছি, ওই আগের অংশতে মুগ্ধ হয়েছিল, এটা কিন্তু আজকে আমার চোখে বিশেষ করে পড়লো। সেই সময়ের পঞ্জিকার মধ্যে 15ই আগস্টের সেইটার দিনেতে দেয়া আছে, শেষের যে লাইনটি হচ্ছে রাক্ষসী সংক্রান্তি কৃতং স্নানদানাদি সায়ংসন্ধানাস্তি শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনারম্ভ একাদশীর একোদ্দিষ্ট দ্বাদশীর সপিণ্ডন। ওগুলোর কোনো কিছুই আমি বুঝি না, কিন্তু শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনারম্ভ এটা আমাকে একটু
বিস্মিত করেছে। এবং আমার মনে হয় যারা একটু এসব দিকে ঝোঁক আছে তারা একটা নতুন উৎস পেতেও পারেন। আচ্ছা, জন্মালেন, এখানে বড় হয়ে উঠলেন, বাবা তাকে পাঠিয়ে দিলেন ওই দার্জিলিং এ পড়বার জন্যে, তারপর নিয়ে চলে গেলেন। এগুলো সব আমরা জানি, কিন্তু যে যে জায়গাগুলো একটু বিশেষ সেই জায়গার মধ্যে যাওয়ার চেষ্টা করব। একবার ছবিটা ছকটা ধরে নি। অসামান্য ছাত্র জীবন, অধ্যাপকেরা বিস্মিত হয়েছেন, যে বাড়িতে ছিলেন, যাদের কাছে তিনি বড় হয়ে উঠেছিলেন, যতক্ষণ পর্যন্ত হস্টেলে না যান তাদের বিস্ময়ের কথা সমস্তই আর্কাইভস এর মধ্যে রয়েছে। তারপর দেখা গেল কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর বাবার ইচ্ছে অনুসারে আইসিএস এর জন্য প্রস্তুতি হলেন, সেখানেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেন। এই কৃতিত্বটার আমরা একটা বাইরের ধরি, এমনই নাটকীয় ব্যাপার যে তার দ্বিতীয় মামলা যখন আলিপুরে হলো এবং যার মানে সেই শেষ বিচারক যিনি তাকে মুক্ত করলেন, তিনি তার সহপাঠী আইসিএস তে এবং তার চাইতে পরীক্ষায় নিরেশ ছাত্র বিচক্রফট। তো সেই আইসিএস এ যে লেখার পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং ঘোড়ায় চড়ার পরীক্ষায় সচেতন ভাবে অনুপস্থিত থাকলেন। এইটাকে আমরা বারবারই বলি একটা আদর্শ সামনে রেখে গেলেন তিনি। সেদিনকে খুব এটা নিয়ে কেউ কিচ্ছু ভাবেনি। শুধু এখানে যখন ফিরে এসেছিলেন তারা, যারা বিশেষ পড়াশোনা লোক, তাকে বুঝতে পেরেছিলেন তাদের লেখার মধ্যে তিনি যে একটা অত্যন্ত উচ্চ রাজপদে যেতে পারতেন সেই সব প্রসঙ্গ রয়েছে, কিন্তু ওইটুকুই। এবং তার পরের দিকে এইটা আরো বিশেষ দরকার বলতে ইচ্ছে করে এই সুযোগে, আমাদের মধ্যে বেশ বেশ যেন একটা কি বলবো বিদ্রুপী হোক এবং প্রচ্ছন্ন গৌরবের অন্তরালে বিদ্রুপের মতন ওই ঘোড়ায় চড়ার পরীক্ষায় ফেল করেছিলেন। না, ঘোড়ায় চড়ার পরীক্ষায় ফেল করেননি, ঘোড়ায় চড়ার পরীক্ষায় উপস্থিত হতে ফেল করেছিলেন। অর্থাৎ ঘোড়ায় চড়ার পরীক্ষা দিতে যাননি, কি করছিলেন তাও বলেছেন। একটা মতে আছে যে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, আরেক জায়গায় তাস খেলছিলেন। তো মতের পার্থক্য আছে, ও নিয়ে বিশেষ যাননি। এইটি যারা ঘোড়ায় চড়তে পারে না তাদেরকেও তারা পাঠিয়ে দিতেন। আর এখানে তো তার মানে বিখ্যাত অধ্যাপকেরা পর্যন্ত সেগুলো তথ্যের মধ্যে এসেছে এখন, তারা চেয়েছিলেন সে এটার মধ্যে ঢুকুক, যদিও গোয়েন্দারা চাননি। সে প্রসঙ্গটা আমরা পরে আসবো। কিন্তু তাকে 3 বার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। এইটাই আমি বারবার করে আমার বলার হয় যে এইটে একটা আদর্শ হয়ে রইল। এই যে সব মহা ব্যক্তিত্ব, তাদের একটা সাধারণ ঘটনা লোকের চোখে যা পড়ে না, সেটা ভবিষ্যৎ ইতিহাস দেখিয়ে দিয়ে দেয় যে কি। তার 2 দশক পরে আজকে ঔপনিবেশিক দাসত্ব মুক্তির সংগ্রামে সারা পৃথিবীতে যিনি পরিচিত, আর বাংলা ভারতে তো কথাই নেই, সুভাষচন্দ্র বসু নেতাজি নামে পরিচিত হয়ে রইলেন। তার যে দেশপ্রেম জানিয়ে কারো কোনো প্রশ্ন নেই। সেই সুভাষচন্দ্রের প্রেরণা কি? তিনিও বাবার নির্দেশে গেছেন, পরিবারের দায়িত্ব পালনের জন্য আইসিএস করতে চাইছেন, নিজের ভেতরে প্রচন্ড অন্তর্বিরোধ, জানাতে পাচ্ছেন না, বাবাকে চিঠিতে লিখতে পারেন না, দাদা শরৎ বোসকে লিখলেন, স্মৃতি থেকে আছে। তার আদর্শ রমেশচন্দ্র দত্ত নয়, তার আদর্শ অরবিন্দ ঘোষ। তখন রমেশ দত্ত বিশেষ বড় আইসিএস। এই বলে লিখলেন, অরবিন্দ ঘোষ ইজ টু মি মাই স্পিরিচুয়াল গুরু, টু হিম অ্যান্ড টু হিজ মিশন আই হ্যাভ ডেডিকেটেড মাই লাইফ অ্যান্ড সোল। আমরা যখন তার জীবনীটা দেখতে যাব, তখন সেই জীবনীর ঘটনা পরবর্তী জীবনকে যে অনুপ্রাণিত করে চলছে কিভাবে, সেটা সুভাষচন্দ্রের আরো অনেক প্রয়োজন মতন পরে আসা যাবে। আমি শুধু এইটুকুই এই পরিসরের মধ্যে জেনে রাখতে চাই, এই পরিসরের মধ্যে যে তিনি স্বীকার করলেন অরবিন্দ ঘোষই আমার কাছে আধ্যাত্মিক গুরু।
তার কাছে এবং তার লক্ষ্যের কাছে আমি উৎসর্গ করেছি আমার জীবন ও আত্মা। ওই বয়সের ছেলের লেখার বাঁধনি একটা শব্দ এদিক ওদিক করতে পারা যাবে না। তা সুতরাং সেইটি রয়েছে, কিন্তু তিনি সেটাই গেলেন না, কিন্তু চাকরি নিলেন। দেশীয় রাজ্য বরোদা, গাইকোয়াড় তখন সেখানে ছিলেন, তার সঙ্গে যোগাযোগ হলো এবং তিনি দেশীয় রাজ্য বরোদায় চাকরি করবার জন্য এলেন। এসে নামলেন কোথায়? বোম্বাইয়ের অ্যাপোলো বন্দরে এসে নামলেন 6 ফেব্রুয়ারি 1893। এ তারিখ নিয়ে অনেক কথা হয়েছে। তারই কয়েক মাস পরে মানে শ্রী অরবিন্দ দেশে ফিরলেন, স্বামীজি দেশের বাইরে গেলেন। পাশ্চাত্যে কাটিয়ে 14 বছর পাশ্চাত্য যা দিতে পারে তা নিয়ে শ্রী অরবিন্দ ভেতরে ভারতবর্ষে ফিরলেন, আর স্বামীজি ভারতের অধ্যাত্ম সম্পদ বিশ্ববাসীকে দেওয়ার জন্য নিয়ে গেলেন। এই যে শ্রী অরবিন্দ তার 75তম জন্মদিনে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীন ভারতের উদ্দেশ্যে যে বাণী তিনি দিয়েছিলেন, 5টি স্বপ্নের 4র্থ স্বপ্ন ছিল ভারত পৃথিবীকে দেবে অধ্যাত্ম জ্ঞান। ইতিহাসের ধারাতে স্বামীজির এই শিকাগো বক্তৃতা, সেটি আমরা পড়ি না বুঝি না বুঝি সত্ত্বেও এসে গেছে আমাদের জীবন চেতনার মধ্যে, যে তার সেই আহ্বান ভারতবর্ষের অধ্যাত্ম সত্যের সার্থক প্রতিনিধিত্ব করল। এবং সেখানে তিনি তার শ্রী গুরুদেবের বাণী স্মরণ করেননি, স্মরণ করেছিলেন গীতার সেই মহাবাণী ইংরেজি অনুবাদে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মমো বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে চাইবে আমি তাকে সেইভাবে সাড়া দেবো। এক নূতন ভারতবর্ষের মূল অধ্যাত্ম সত্য যা এখানে আবৃত হয়ে পড়েছিল, সেইটি বিশ্ববাসীর কারণে দিয়ে দেবেন। এক অখণ্ড সংযোগের ধারা। আর তিনি এসে নামলেন বোম্বাইয়ের অ্যাপোলো বন্দরেতে। এই পর্যায়টি আজকে আমাদের তথ্যের দিকের আরেকটুখানি লাগবে। এই যে অ্যাপোলো বন্দরে নামলেন, শ্রী অরবিন্দ এর পরে এই দিনে তার অভিজ্ঞতা সম্পর্কে পরে জানিয়েছিলেন, এ ভাস্ট কাম ডিসেন্ডস আপন হিম, একটা বিরাট বিপুল প্রশান্তি তার মধ্যে নেমে এলো। as he says foot on Indian soil, ভারতের মাটিতে যখন তিনি পা রাখলেন তখন এক বিপুল শান্তি প্রশান্তি তার মধ্যে নেমে এলো। and remains for month afterwards, বেশ দীর্ঘ সময় ধরে সেই শান্তি তার মধ্যে রয়ে গেল। এইটি পর্যন্ত আজকের আমাদের পরিচয় পড়বেন। আচ্ছা, এই যে উনি রইলেন, আমরা চট করে শুধু বলে দিলাম তার মধ্যে যে তার ইংল্যান্ড বাসটা, হ্যাঁ ওইটাই তো লাইন, কিন্তু আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে শ্রী অরবিন্দ বিশ্বের বুকে এসেছেন মানুষকে বিশ্বের বুকে দিব্য জীবনের বার্তা বহন করে। বিশ্বের বুকে সেটি তার মুহূর্তে হতে পারে না, ধীরে 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 প্রকাশিত হয়েছে। এই যে তিনি এলেন, কোন সময় পৃথিবীর বুকে এলেন? যখন মানুষের শিক্ষা বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। ভগবান নামছেন, কিন্তু সেই কখনো মেষপালক রূপে, কখনো অমুক জায়গায়, কখনো রাজপুরুষ রূপে, এইরকম হতে হতে তিনি যখন এলেন তখন বুদ্ধির একটা শিখরের জায়গা রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, মানুষের বুদ্ধিবৃত্তির সেই সময়তে তিনি এলেন। তার শ্রী অরবিন্দের নিজের কথাই আমাদের নিজের ভাষাতে বলি, তার অস্ত্র হলো লেখনী। লেখনী অস্ত্র। এই যে মানে স্বাধীন বিদেশে বাণী বিজয়ের পরে এই বাণী বিজয় করে এলেন তিনি, যা দিয়ে আমরা পরে আরো ওইটা বলতে হবে যে গ্রেটেস্ট সিনথেসিস অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। তাহলে পাশ্চাত্য যা দিতে পারে তা নিয়ে এলেন। তার জীবন লীলা এটা দরকার ছিল, যে ভূমিকা তিনি গ্রহণ করবেন সেইটি ইংল্যান্ডে ঘটলো, এবং লেখনী
এবং বহু পরে তিনি যখন আর্য পত্রিকাতে 9টি মহাগ্রন্থে ভবিষ্যৎ অধ্যাত্ম বিপ্লবের রূপরেখা টানবেন, তখন মানুষ এক ধাপ এগিয়ে গেলে পরে তার সৃষ্টি কি হবে তার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন ফিউচার পোয়েট্রির মধ্যে ভবিষ্যতের কবিতা সে কি হবে, মন্ত্রধ্বনি হয়ে উঠবে। কবিতা তার জীবনের শুরুতে, কবিতা তার জীবনের শেষে। তাই ইংল্যান্ড বাসে এই কবিতাটার কথা। এই সময়ের মধ্যে আমরা যে কবিতা প্রকাশিত হতে দেখি ইংল্যান্ডেতে, সেটি একটি বলা যেতে পারে আমাদের গবেষকেরা শ্রী অরবিন্দের কালেক্টেড পোয়েমস এর মধ্যে প্রথম কবিতা যেটি, সেই কবিতাটি হচ্ছে লাইট। এটা আমার কাছে খুব বিস্ময়কর। যত পড়ি লাইট, বাংলা করলে আমরা বলবো আলো, বলা ভালো আরো জ্যোতি। এই যে কবিতাটি, সেই কবিতাটি তিনি যখন লিখছেন তখন তার বয়স হচ্ছে 11। আশা করি একটা কবিতাও তার তখন লেখেননি, এর আগেও লিখেছেন, পরেও লিখেছেন। কিন্তু আমাদের কাছে তথ্য হিসেবে এই সময়ে এইটাই কবিতা, এবং এটি প্রথম প্রকাশিত কবিতা এখনো পর্যন্ত। আচ্ছা, সেই কবিতাটির বিষয় হচ্ছে আলো, জ্যোতি। মনে পড়বে কি তার শেষ কবিতা যা দিয়ে গেলেন, জ্যোতিরুত্তমম সাবিত্রী। সাবিত্রী, সেই এক জ্যোতি চলেছে। ভারতের ঋষিরা যে জ্যোতি দর্শন করেছেন, জ্যোতি সন্ধান দিয়েছেন, 11 বছর যখন বয়স, আমি কোন রকম অলৌকিক বিষয়ের কথা বলছি না, কিন্তু বিস্ময়ের কথা বলছি। কবিতাটি হচ্ছে লাইট। আচ্ছা, আমাদের এই অল্প সময়ের মধ্যেও আমরা একটু কয়েকটা লাইন পড়ি একটা জায়গায়। ইভেন দি ব্লাইন্ড whose veins fierce roll in darkness and tears feel my smile, the blessed smile of a friend. জ্যোতি প্রায় বাংলা কাছাকাছি বলতে বলতে এমনকি দৃষ্টিহীন যে, যার অর্থহীন শুকিয়ে যাওয়া, রোল ইন ডার্কনেস, ঘুরে চলে অন্ধকারের বক্ষে আর অশ্রুধারায়, সেও ফিল মাই স্মাইল, আমার হাসিটি অনুভব করতে পারে, সেই ব্লেস স্মাইল, আশীর্বাদ পুত হাসি অফ এ ফ্রেন্ড, বন্ধু। অর্থাৎ আলো, জ্যোতি সংসার পারে। তৎসবিতুর বরং রূপাম জ্যোতিঃ পরস্য ধীমহি ইয়ন্নঃ সত্যেন দীপয়েৎ। পরবর্তীকালে তিনি এই মন্ত্র আমাদেরকে দেবেন, আর তার নিজের অনুবাদেই আছে। Let us meditate on the most auspicious, best form of Savitri, on the light of the Supreme, which shall illumine us with the truth. যখন সাবিত্রী পড়তে শুরু করলো, মাদার শেষ করে ভবনে 1 বছরের অন্য পড়ে, তখন এইটার সময় যে অনুবাদ করেছিল, সেইটে এখনো পর্যন্ত কণ্ঠে ধরে নিয়ে চলেছেন মা। এসো মোরা ধ্যান করি সবিতার বরণীয় রূপ, জ্যোতি পরমে সত্যে যাহা দীপ্ত করে তোলে আমাদের। এই জ্যোতি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, 11 বছর বয়সে কবিতা লিখছেন লাইট। এটা বেরিয়েছিল 11ই জানুয়ারি 1883। কমপ্লিট পোয়েমস এর মধ্যে, কালেক্টেড পোয়েমস এর মধ্যে তথ্যটি আপনারা খুঁজে পাবেন। আচ্ছা, এই যে এখানে যে মানে তার কবিতার মধ্যে আমরা যে সাবিত্রীর মধ্যে স্মরণ করলাম, সেইটের পাশাপাশি আরেকটা জিনিসও স্মরণ করে নিই। একদিকে কবিতা, কারণ আপনারা তো জানেন কবিতা দিয়ে শুরু, সাবিত্রী দিয়ে শেষ। জেলে বসে কবিতা লিখছেন, কাগজ নেই, তার মার্জিনে লিখছেন,
আমার যতদূর স্মৃতি আছে ইনভিটেশনটা ওইভাবে লেখা, ইনভিটেশন, কে আমার সঙ্গে আসবে। তো সেই জায়গার পাশাপাশি অনেকে যেটা মনে করেন তিনি আসলেন আর নিউ ল্যাম্পস ফর দি ওল্ড বন্ধুর কথায় এসে লিখলেন। আমরা আসবো পরের পর্যায়েতে, যখন আমরা বড়দা পর্যায়ে দেখব। আমরা এসেছি, তিনি নামছেন। তার কবিতার দিকটা দেখলাম একটুখানি বিশেষ, আর একটু কবিতার দিকটা মানে কি একটা চিহ্ন বিশেষ আমাদের কাছে। আমরা সেই অধিকারীও নই আলোচনার, কিন্তু আমাদের কাছে বিষয়টা সত্য। আর হচ্ছে স্বদেশ প্রীতি, ওইখানেই হয়েছে। হুট করে এসেই আর উনি নিউ ল্যাম্পস ফর দি ওল্ড লিখতে পারেননি। বাবা পাঠিয়েছিলেন বিদেশে, আবার বাবাই বেঙ্গলি কাগজের কাটিং পাঠাতেন, ইংরেজ এখানে কি অত্যাচার করছে। আর ওই যে লোটাস এন্ড ড্যাগার আর ইন্ডিয়ান মজলিস, এই দুটো, ওই যে একটু আগে বলেছিলাম তার অধ্যাপকেরা প্রশাসনকে জানিয়েছিল যে এই ছেলেটিকে ছেড়ো না, কিন্তু গোয়েন্দারা তা ভাবেননি, তারা লক্ষ্য রেখেছেন। আর সৌভাগ্য রেখেছিলেন বলে আজ আর্কাইভসের হাতে সেই সব তথ্যগুলো এসেছে। তাহলে দেখা যাচ্ছে ওই সময়ে যে স্বদেশ প্রীতি, এই যেটা যেমন বললুম যে শেষের দিকে যখন সাবিত্রী শেষ করছেন তখনও কবিতা, তেমনি এই স্বদেশ প্রীতি তার সঙ্গে চলেছে। সে বিশ্ব প্রীতি যেমন রয়েছে, বিশ্ব অতিক্রম করে গিয়েছে, কিন্তু স্বদেশ ভুলে নয়। চলে যাওয়ার আগে যখন সান্যাল তাকে একটু মাসাজ করে দিচ্ছিলেন ঘাড়ে, যারা মনে করেছিল উনি কোমায় চলে গেছেন, সে পরের দিকে যদি মা সুযোগ আসেন তখন শেষের অধ্যায় যাবে, শেষের দিকে, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন সান্যালকে, বাংলাদেশের অবস্থা কি, বিশেষত উদ্বাস্তুদের। কল্পনা করা যায়, কল্পনা করা যায়, যারা সাধনা যোগ সম্পর্কে না বুঝি, কিন্তু সে কোন অবস্থার কয়েক ঘন্টা পরে তিনি তার শরীর থেকে নিজেকে সরিয়ে নেবেন, তখনও তিনি তার সেবককে জিজ্ঞাসা করছেন বাংলাদেশের অবস্থা কি, বিশেষত উদ্বাস্তুদের। তার উত্তর আর এখন বলবো না, অনেকবারই বলা হয়েছে, আমরা আলোচনা করেছি, কিন্তু এই জায়গাটা শুধু মনে রাখলাম যে এই পর্যায়টা আমরা পড়ে গেলাম। এই পর্যায়ের পর আজকের ধারাতে আমরা ফিরে আসব যে চরিতামৃতের যে অংশটি আমরা দিয়ে শেষ করি, সেই জায়গাটি আমাদের সামনে আজকে আগের দিন যে অবধি এসেছিলাম তারপরে আমরা এসে প্রথম স্বর্গেতে উপস্থিত হব। এখানে কিন্তু আমি প্রত্যেক দিন এই রঘুনন্দন দাশের এইটি পড়বার সময়তে স্মরণে রাখবো অনির্বাণজি যে কথাগুলি বলেছিলেন, বারবার স্মরণ করে মুখস্থ হয়ে যাক মন্ত্রের মতো। বলেছিলেন অন্তঃশ্বরীরা সে ধারাকে, অর্থাৎ শ্রী অরবিন্দে, বহুজন হিতায় বহুজন সুখায় জীবনের সমতটে নামিয়ে আনার বড় প্রয়োজন। এই যে বিরাট বিরাট বই হয়েছে, এই যে আলোচনা হয়েছে, খুব ভালো, খুব ভালো, আরো হবে, কিন্তু একেবারে বাংলার সাধারণ মানুষের জন্য। কে বলছেন? যিনি পণ্ডিতের পণ্ডিত, সাধকের সাধক অনির্বাণজি, তিনি বলছেন বহুজন সুখায় বহুজন হিতায় জীবনের সমতটে নামিয়ে আনা প্রয়োজন। এই শ্রী অরবিন্দ তত্ত্বকে অরবিন্দ বসু তিনি পর্যন্ত বলেছিলেন এর বড় প্রয়োজন আছে। ওর নামটাও এই জন্য বলুন, তিনি তাত্ত্বিক, তিনি ব্যাখ্যাতা। আমার সৌভাগ্য যে অরবিন্দ বসু সঙ্গে একসঙ্গে শোনবার সুযোগ হয়েছে, কথা বলবার সুযোগ হয়েছে, আলোচনা হয়েছে। তিনিও এটি বলেছিলেন। আপনাদের আগের দিন বলেছি যে আমারও অল্প সুযোগ হয়েছে, এই যিনি কীর্তনটি করেছেন রঘুনন্দন দাস, তার আমাকে একটি ছবি দিয়েছিল ওরা, সেটিও রয়েছে আমার কাছে। বলছেন বন্ধু অনির্বাণজির কথা, বন্ধু রঘুনন্দন ভগীরথ হয়ে সে কাজটি করেছেন যে পয়ার বাংলার সর্বজনগ্রাহ্য, সর্বভার বহনক্ষম, অক্লান্ত আদ্যছন্দ, সেই ছন্দে শ্রী অরবিন্দের চরিত কথাকে তিনি সার্বজনীন করলেন। সার্বজনীন, সেই জন্যে
এই 150-এ শিবপুর যখন ডাকলো, আমি শঙ্করকেও বলেছি এটা একটু, ও সব লেখাগুলো তো এই ইউটিউবে দিয়ে টিয়ে করছে, ওসব তো আমি বুঝি না। আমি বললাম দেখো এটা একটা আলাদা জিনিস হবে, আর আমি অপেক্ষায় রয়েছি যে গ্রামান্তরে যারা এইরকম কবি গান টান করেন তাদের কাছে যদি এটা পৌঁছে যায়, আর এই 150-এ যদি কেউ চেষ্টা করে এইটি যদি গ্রামান্তরে গীত হয় যেখানে হয়, তাহলে তার চাইতে বড় আনন্দ আমার মনে হবে কাজের দিকে একটা সার্থকতা পেয়েছি যদি কেউ পৌঁছে দেন। এটা আমি প্রত্যেকটা পর্যায়ের পর ওই অংশটা রঘুনন্দন দা কিরকম ভাবে করেছেন সেইটে আমরা দেখব। অনির্বাণজি বলেছেন এর বড় প্রয়োজন ছিল তার এই সাধু ও সনুষ্ঠিত কৃতি জয়ন্তী হোক। আমরা সেই জয়ন্তীর মধ্যে রয়েছি, 150ও যেমন, আর এইটিকে অনির্বাণজি বলেছেন এটি জয়ন্তী হোক। আচ্ছা, এইটাতে উনি প্রথম স্বর্গেতে আসছেন, এখানে গীতার ওই সুপরিচিত শ্লোকটি তিনি উদ্ধার করেছেন, ইয়দা ইদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জন্ম পূর্বক্ষণ। গভীর সর্বরি জাগে নিস্তব্ধ নিথর, অযুত নক্ষত্র জ্যোতিষ ফুরে ধরা পর, ত্রিজীবে দেবতা বৃন্দ ধ্যান মগ্ন রহি, যুগের সঞ্চিত আশা বক্ষ মাঝে বহি, অপেক্ষিছে শুভলগ্ন সংগঠন তরে, উদিবেন বাসুদেব মর্ত বক্ষ পরে, যে মতো দাপরে সেথা কংস কারাগারে, লোভিলা জনম প্রভু দেবকী উদরে, অসুর পীড়িত নরে করিবারে ত্রাণ, অধর্ম নাশিয়া রক্ষিবারে ধর্ম প্রাণ, সে মতো করিতে পর বন্দিয়ে ভারতে, উদিছেন ভগবান অন্ধ নিশাগতে, প্রতীক্ষা নিয়ত তাই সর্বচরাচর, সে শুভ লগন ওই আসিছে সত্তর। এই পূর্বক্ষণটির কথা বললেন, আর একটুখানি যোগ করে দিয়েছেন উনি, আমি জানি স্ত্রীকে লেখা চিঠি এইটার সঙ্গে মিলিয়ে, আমি জানি এই পতির জাতিকে উদ্ধার করিবার বল আমার আছে, শারীরিক বল নয়, তরবারি বা বন্দুক নিয়ে আমি যুদ্ধ করিতে যাইতেছি না, জ্ঞানের বল। ক্ষত্র তেজ একমাত্র তেজ নহে, ব্রহ্ম তেজও আছে, সেই তেজ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ভাব নূতন নহে, এই ভাব নিয়ে আমি জন্মিয়াছিলাম, এ ভাব আমার মজ্জাগত। ভগবান এই মহাব্রত সাধন করিতে আমাকে পৃথিবীতে পাঠাইয়াছিলেন। তার নিজের কথা স্ত্রীকে তিনি লিখেছেন, এই সুযোগ। তারপর লিখছেন 14 বছর বয়সে বীজটা অঙ্কুরিত হইতে লাগিল, 18 বৎসর বয়সে প্রতিষ্ঠা দৃঢ় অচল হইয়াছিল। বেশ, এই 14 আর 18 নিয়েও আলোচনা হয়েছে। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ আর ওর আবির্ভাব একবারে সেই মেলানো তারিখের মতন, ওই 14 বছর। উনি যখন স্ত্রীকে লিখছেন এটা তো বলারই নয় যে ওটার মাথায় না। 18 বছরটির আশা করি ব্যাখ্যা উপযুক্ত গবেষকদের কাছে আমরা পাবো। এইবারে লিখছেন এই পর্যায়টি, জন্ম ও শিক্ষারম্ভ। পূর্ণ ব্রহ্ম অরবিন্দ মহা অবতার জগতে আনেন যিনি দিব্য সমাচার, তাহার জনম কথা সাধ্য নাহি দেখি, যাহা দেখি পূর্ব পূর্ব গ্রন্থাগীতে দেখি। কলিকাতা সন্নিকটে কোন নগর গ্রাম, সেথায় বসতি করে ঘোষ বংশ নাম, সেই বংশে লভে জন্ম সুধী কৃষ্ণধন, শ্রী অরবিন্দের পিতা দয়াবন্ত মন। কৃষ্ণধন পত্নী যিনি মহাগুণবতী, ঋষিরাজ নারায়ণ কন্যা দয়াবতী। স্বর্ণলতা নাম তার সোনার বরণী, হয়ে মুগ্ধ কৃষ্ণধন করেন ঘরণী। পাশ্চাত্য সংস্কৃতি পুষ্ট কৃষ্ণধন মন, সেভাবে গড়েন তিনি পত্নীর জীবন। রংপুর প্রবাসকালে অরবিন্দ মাতা রংপুরের রোজবলি ছিলেন প্রখ্যাতা। অরবিন্দ গর্ভে ধরে মহাশুভক্ষণে, পুত্রমুখ হেরি মুগ্ধ হন সর্বজনে। খ্রিস্টীয় 1872 সালে 15 আগস্ট দিনে মহাশুভকালে ভারতের আত্মমূর্তি হলো প্রকটন, পূর্ণরূপে সাধিবারে মরবিবর্তন।
তৃষিত মানব কুলে করিবারে ত্রাণ, শিশুরূপে আসে অরবিন্দ ভগবান। কলিকাতা হয় তার আবির্ভাব ভূমি, মহাধন্য বঙ্গভূমি শিশুশির চুমি। চারিপুত্র মধ্যে হন সেজ অরবিন্দ, বুদ্ধি বিকশিত যাতে অতুল অনিন্দ। শিশুর নয়ন মাঝে ভাই দিব্যদ্যুতি, স্বর্গে দেবতা বন্দ করে স্তব স্তুতি। ভ্রাতা সহ ক্রীড়ারত উদ্যানে যখন, শুনিল আকাশে শিশু দৃষ্টি নিমগন। কত প্রশ্ন ওঠে জাগি সেই শিশু মনে, ক্রীড়াত্যাজি রহে স্থির কি যেন চিন্তা নেই। শিশু যবে পঞ্চবর্ষে করে পদার্পণ, দার্জিলিং শৈলে তারে করেন প্রেরণ। কনভেন্ট স্কুলে সেথা অধ্যয়ন কালে, ভীষণ স্বপন শিশু দেখে রাত্রিকালে। মসিকৃষ্ণ দৈত্য এক দেখা দেয় আসি, সুতীক্ষ্ণ ছুরিকা হস্তে ক্রোধ পরকাশী। আঁখি দুটি জলে যেন অনলের প্রায়, ছুরি হস্তে রোষ দৃষ্টে শিশু পানে ধায়। স্বপ্ন হেরি অরবিন্দ জাগিলা চিৎকারে, শব্দ শুনি গৃহবাসী আসে কক্ষদ্বারে। বালক নিকটে গিয়া সুধায় বারতা, স্থির দৃষ্টে রহে শিশু নাহি বলে কথা। স্বপ্ন হেরি প্রশ্ন জাগে শিশুর অন্তরে, হেন ক্রূর মূর্তি কেন রহে পৃথ্বী পরে। হৃদি মাঝে বিরাজিত পরম ঈশ্বর, সুগোপনে বলে যেন শোনো শিশুবর। সাধিবারে বাঞ্ছা মোর এ বিশ্ব ভুবনে, তোমারে আমার করি সৃজুনু যতনে। তদবধি অরবিন্দ চিন্তয়ে অন্তরে, স্বর্গীয় বিভবে ধরা গ্লানি মুক্তি ধরে। পুত্র মাঝে হেরি পিতা মহাসম্ভাবনা, উচ্চ শিক্ষা দিতে তারে করেন কল্পনা। সপ্তবর্ষে অরবিন্দ কার পদার্পণ, পিতামাতা সাথে করে বিলাতে গমন। কৃষ্ণধন বন্ধু এক ইংরাজের ঘরে, পুত্রগণ পায় স্থান মহাসমাদরে। ড্রুয়েট নামেতে সুধি লাটিন পণ্ডিত, অরবিন্দ মেধাহেরি হন চমকি। স্বয়ং বালকে তিনি শিক্ষাদান তরে, সতত প্রযত্ন লন প্রাণের আদরে। ভ্রাতা সবে নিষ্ঠা ভরে থাকে শিক্ষারত, প্রবাসের বহু কষ্ট সহিয়া নিয়ত। পুত্রগণে রাখি পিতা ফিরেন স্বদেশ, সিভিল সার্জন কার্যে করিতে নিবেশ। মহাপ্রাণ কৃষ্ণধন সুদাতা উদার, নিজ অর্থে দুঃখী আর্তে করেন উদ্ধার। পর দুঃখ দূর তরে ধায় অবসান, পরবাসে অর্থ কষ্ট পায় পুত্রগণ। কোন দুঃখ নাহি পশে অরবিন্দ মনে, দৃঢ়পণে স্থির চিত্তে রত অধ্যয়নে। প্রবাসে কিশোর প্রাণে বহু চিন্তা জাগে, পাঠশেষ স্তরে রত পূর্ণ অনুধ্যানে। কোন এক শুভক্ষণে জাগে মনে ভাব, জগতে জাগিবে এক অভিনব ভাব। যে ভাব প্রচার তরে জন্ম তার ভবে, সেই ভাব সিদ্ধ হলে আশা পূর্ণ হবে। নবভাবে উদ্দীপিত তাহার হৃদয়, সে ভাবের কেহ নাহি জানে পরিচয়। বয়সে কিশোর তিনি ভাব নিরূপণে, সুগভীর চিন্তারত রণ সর্বক্ষণে। মানব অধীন কেন মানবের গতি, মুক্ত গতি বিনাবদ্ধ মানব প্রগতি। ভারতে ব্রিটন করে যথেচ্ছ আচার, পিতৃপত্রে পান পুত্র সব সমাচার। সমাচার আনে মনে চিন্তা সুগভীর, মুক্তিপণ তরে চিত্ত হইল অধীর। জন্মভূমি উদ্ধারিতে করেন মনন, মানবের মুক্তি তরে সংকল্প গ্রহণ। ভারতের মহাদান বিশ্ব মহাহিতে, প্রত্যক্ষ করেন ধানি ভাবিতে ভাবিতে। দেশ যদি ব্রিটনের পদানত রয়, ভারতের মহাব্রত সিদ্ধ নাহি হয়। দেশোদ্ধার ব্রত তাই করিতে গ্রহণ, বিন্দু বিচলিত নহে সে কিশোর মন। হেনরূপে মহাভাবে হয়ে অভিভূত, বিদ্যার্জনে মগ্ন রহে কৃষ্ণধন সুত। অষ্টাদশ বর্ষে গুণী করি পদার্পণ, পরীক্ষা ICS হয় হন উত্তরণ। কিংস কলেজে কৃতি অধ্যয়ন কালে, সব পুরস্কার গুলি লভে মেধা বলে। গ্রিক ও ল্যাটিন দুই পাশ্চাত্য ভাষায়, যে কীর্তি অর্জেন তিনি বিস্ময় জাগায়। তাহা সম মহাজ্ঞান উভয় বিষয়ে, পূর্বাপর কোন নমুনা অর্জয়ে। অপূর্ব কৃতিত্ব লোভী পঠন জীবনে, যত্নশীল হন গুণী সঙ্গ সংগঠনে। নিভৃতে সমিতি এক করিয়া গঠিত, পদ্ম অসি নামে তারে করেন ভূষিত। প্লোটাস অ্যান্ড ড্যাগার।
এটা আলাদা। সে গুরু নামের অর্থ মহাতত্ত্ব ধরে, বাঞ্ছা হয় নিবেদিতে সবার গোচরে। অসি শব্দে জানে সবে শক্তির প্রতীক, পদ্মের গভীর অর্থ জ্ঞানের অধিক। চেতনার স্তরে স্তরে বিরাজে কমল, শক্তি কৃপা বিনা তাহা নাহি মেনে দল। ভারতের হৃদিপদ্ম রহে যে মুদিত, শক্তির প্রসাদে তাহা হবে বিকশিত। পদ্মশী নামে তাই গড়িলেন দল, শক্তির অভি ফোটাইতে মর্ম শতদল। জাগিবে ভারত হৃদি নবজাগরণে, বিস্তারিয়া শতদল অপূর্ব রূপণে। ভারত মাতারে তাই ভারত মাতারে তাই বন্ধ মুক্তি করি, বিদুরিবে চিরতরে ভারতের অরি। এমতো স্বপন জাগে অরবিন্দ চিতে, পন্থা নিরূপণে রত স্বপ্ন দিতে। কেমব্রিজে ভারতীয় সংঘ মজলিসে, সভাদল সভ্যদল মুক্ততরে যুবা সিমিশে। অরবিন্দ সভ্যভুক্ত হন সেই দলে, অচিরে সচিব হন নিজ বুদ্ধি বলে। সভায় বিপ্লব বাণী করেন প্রচার, লক্ষ্য করি দুষ্ট নীতি আর অত্যাচার। তাহাতে ব্রিটন মনে জাগে মহাক্রোধ, সিভিল সার্ভিসে তার সাধিতে বিরোধ। পরীক্ষা আইসিএস উত্তীর্ণ হইয়া, অশ্ব আরোহণ শিক্ষা জান এড়াইয়া। পিতৃ আজ্ঞা হেতু তার পরীক্ষা বরণ, মাতৃমুক্তি তবে চিত্ত সদা উচেতন। লোয়ে রাজ কর্ম যদি ফিরেন স্বদেশ, ব্রত সিদ্ধ নাহি হয় নাহি জাগে দেশ। দেশোদ্ধার ব্রত তার জাগ্রত অন্তরে, বিচলিত হন গুণী স্বদেশের তরে। সিভিল সার্ভিস পদ নাহি চায় মন, অশ্ব আরোহণে হেলা তাহারই কারণ। বড়দার মহারাজা ছিলেন লন্ডনে, উপনীত হন তিনি তাহার সদনে। পিতৃবন্ধু পরিচয় সহায় তাহার, মহারাজা জানে তারে বিশেষ প্রকার। অরবিন্দে নিয়োজিতে তাহার সদনে, করিলেন আজ্ঞাদান আনন্দিত মনে। বড়দা স্টেট করি চাকুরি গ্রহণ, ভারতে ফিরেন তরা হর্ষিত মন। ইতি প্রথম সর্গ সমাপ্ত। এই যেটুকু আমরা আগে তথ্যের ভূমিকায় দেখলাম, অল্প বিস্তর জানা অথবা কোনো কোনোটি ইঙ্গিতে দেখায়, এইগুলো হচ্ছে ভিত্তি। কিন্তু আমাদের সামনে শ্রী অরবিন্দ জীবন কথা করবার সময় মা তার যে পরিচয় জানিয়ে দিয়েছেন আমাদের কাছে, সেইটিকে সামনে রেখে আমরা এই সমস্ত গুলোকে আমাদের চেতনার স্তরে সম্মিলিত করতে পারলে পরে হবে। এর আগে বহুবার তার জীবন কথা কীর্তিত হয়েছে, এর পরেও হবে। সেই মহাকীর্তনের কোনো একভাবে যত সামান্যই হোক, যত ত্রুটিপূর্ণই হোক, তারই তো কথা। সেই তারই আশীর্বাদ প্রার্থনা করে আমরা আজকের ক্লাস শেষ করি শ্রীমাকে প্রণাম করে। ওম নমো মাত্রে জগন্মাত্রে ভগবত্বৈ নমো নমঃ। মহাশক্তৈ মহাব্যক্তৈ মহর্মূর্তৈ নমো নমঃ।